বিতর্কিত উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলের উপদেষ্টা পদ নাও থাকতে পারে। আসিফ নজরুল নিজেই এখন সে আশঙ্কায় আছেন, তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন। এজন্যে তিনি ভয়ের মধ্যে থেকে একটা বলতে যেয়ে আর একটা বলে ফেলেন। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে এই বৈঠকে আলোচনা হবে। তার কারণ রাত পোহালেই রোববার, যেখানে সরকারি ছুটির দিন শনিবার, সেই দিন রাত 8টার সময় জরুরি বৈঠক ডাকা হলো। প্রিয় দেশবাসী, আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। কথা একদম ক্লিয়ার। ডক্টর আসিফ নজরুল সাহেব, কান খুলে শুনে রাখেন। আগামী 1 ঘন্টার মধ্যে আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে, পদত্যাগ করতে হবে। ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর আমি যে ধরনের তথ্যগুলো দিই, এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট আর খুবই প্রয়োজনীয়। দেখার সাথে সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। দর্শক, উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে শনিবার রাত 8টায়। নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে এই বৈঠকে আলোচনা হবে। তার কারণ রাত পোহালেই রোববার, যেখানে সরকারি ছুটির দিন শনিবার, সেই দিন রাত 8টার সময় জরুরি বৈঠক ডাকা হলো। কি আলোচনা হতে পারে? ইস্যু তো সামনে অনেকগুলো রয়েছে। আমরা এখন অনেক ধরনের আশঙ্কার মধ্যে রয়েছি। টালমাটাল একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ। একদিকে ভারত পাকিস্তানের চূড়ান্ত যুদ্ধের পরিস্থিতি, অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি ইসলামী দলের যে আন্দোলন চলছে রাজধানীতে বা রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে, সেইগুলোকে কেন্দ্র করে অনেক ধরনের আশঙ্কা এখন সাধারণ মানুষের মনের মধ্যে। পাশাপাশি রয়েছে মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়ার যে একটি প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত, সেটি নিয়ে আবার তুমুল বিতর্ক, তুমুল আলোচনা, এক ধরনের আতঙ্ক। কোন ইস্যুতে এই বৈঠক ডাকা হয়েছে আমরা নিশ্চিত নই, এখনও পর্যন্ত নিশ্চিত নই। তবে ইস্যু অনেকগুলো যেহেতু সামনে রয়েছে, কেন আমরা অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলবো, কেন এই আশঙ্কাগুলো করছি যে কী আলোচনা হতে পারে? তার কারণ ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার আগেই যে টান উত্তেজনা চলছিল, সেই উত্তেজনার মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছিলেন, আপনারা সবাই জানেন যে আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেই প্রস্তুতিটা আসলে কার বিরুদ্ধে, কার পক্ষে, তিনি এটি স্পষ্ট করেননি। অনেক বলেন যেটি বলতে হয় সশস্ত্র বাহিনীকে যে কোনো অনুষ্ঠানটাই তিনি বলেছেন, কিন্তু তিনি ভারত পাকিস্তান যুদ্ধকে ইঙ্গিত করেই তো বলেছিলেন যে ঘুম থেকে উঠে শুনি এই বুঝে শুরু হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। অতএব সেগুলো অনেক প্রশ্নের জন্ম দিতে পারে এবং ভারত যে আবার বাংলাদেশ আক্রমণ করতে পারে না, সেই কথাও আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। তার কারণ এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকেই গেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যকে কেন্দ্র করে এগুলো দখলে নিতে হবে, এগুলোকে কেন্দ্র করে আমাদের অর্থনীতি বাড়াতে হবে। চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে। চীনেরও বিশেষ নজরদারি রয়েছে 7 রাজ্যের উপরে। এবং ভারতের যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে না নিশ্চয়ই তা নয়, এবং উস্কানিমূলক কর্মকাণ্ড এর মধ্যে শুরু করেছে। বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি দাবি করে এর মধ্যে বেশ শতাধিক ব্যক্তি পুষিন করা হয়েছে। এইসব জায়গা থেকে তো অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। আমরা জানি না কী নিয়ে আলোচনা হবে। আবার যে আন্দোলনটি চলছে শাহবাগে বিশেষ করে, সেখানে ভারত বিরোধী তুমুল উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এই যে ভারত বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে, আন্দোলন চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেখানে কেন ভারতের বিরুদ্ধে এই যে একটা উত্তেজনাকার পরিস্থিতি ভারত পাকিস্তানের মধ্যে এবং বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের মধ্যে একটি সখ্যতা এর মধ্যে গড়ে উঠেছে, যে সখ্যতায় খুব দ্রুত গতিতে অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছে, এমন অজুহাত, এমন দাবিও তো অনেকে রয়েছে। সেই জায়গা থেকে কেন এরকম একটি আন্দোলনে ভারত বিরোধী উস্কানি দিতে হবে? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তো তারা তুলতেই পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ভারত বিরোধিতাও করতে পারে, তাতেও কোনো আপত্তি নেই। আমি নিজেও ভারত বিরোধী বক্তব্য অনেক সময় দিয়েছি, এখনও বলি। কিন্তু কথা হচ্ছে যে আমাদের সময়টি বুঝতে হবে। এবং এই যে ভারত বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে, উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধন রয়েছে। আমরা ভারত পাকিস্তানের পাল্টা হামলার সময় যদিও সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি বিবৃতি দেওয়া হয়েছে যে দুই পক্ষকেই শান্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। গুড, ঠিকই আছে। এটি যদি একেবারে সরকারের ভেতরকার ইচ্ছা হয়ে থাকে অবশ্যই আমরা সেটি সাধুবাদ জানাই, কিন্তু যদি কোনো ফর্মাল জায়গা থেকে এই বক্তব্যটুকু দেওয়া হয়ে থাকে নিশ্চয়ই সেটি অনেক বেশি আশঙ্কার এবং আতঙ্কের। এবং মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে যে কথিত মানবিক করিডোর দেওয়া নিয়ে আলোচনা চলছে, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এই সরকারের উপদেষ্টাই বলেছেন, সেটি নিয়ে একটা উত্তেজনা বাংলাদেশের মধ্যে কাজ করছে। এবং হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যদিও 5 আগস্ট পর থেকে উঠেছে, কিন্তু হঠাৎ করে এই যে উত্তেজনাটা সৃষ্টি করা এবং যুদ্ধংদেহী মনোভাব নিয়ে সাবেক ছাত্র সমন্বয়করা বা কয়েকটি ইসলামী দলের নেতারা, কর্মীরা যেভাবে জড়ো হয়েছেন, তাদের মধ্যে তাদের যে মানসিকতা বহিঃপ্রকাশ আমরা দেখছি, সেটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যারা করছেন তাদের মধ্যে আবার অনেকেই আবার নিজেরাই বলছেন যে এই যে ভারত পাকিস্তানের মধ্যকার যে উত্তেজনাকর অবস্থা, এর মধ্যে এটি আবার নতুন করে সামনে নিয়ে আসার কোনো দরকার ছিল না। অন্তত এই মুহূর্তে নিশ্চয়ই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তারা সেই প্রশ্ন তুলছেন।
আপনাদেরকে আমি এখানে একটা তথ্য দিতে চাই। যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের। বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য না, আবার পাকিস্তানেরও অঙ্গরাজ্য না। তাদের দেশের যুদ্ধ আমরা মতামত দিতে পারি, কিন্তু তাদের দেশের যুদ্ধ নিয়ে যখন আমরা বাইতুল মোকাররমের সামনে ফিলিস্তিন এবং পাকিস্তানে হামলার প্রতিবাদে আমাদের দেশের পাকিস্তান প্রেমীরা তারা যদি এরকম জনসমাবেশ করে, তো ভারতের জায়গা থেকে ভারত এমন বক্তব্য ভাই দিতেই পারে। আমার কাছে আশ্চর্য লাগে যে ভাই আমরা কেন এই যুদ্ধের মধ্যে নিজেদেরকে দুটা জাতি হিসাবে বিভক্ত করছি। আমরা মিডলে আছি ভাই, আমাদের দেশ নিয়ে নানান সমস্যা, আমরা এটাতে থাকা উচিত। আজকে যদি ভারতের পক্ষে এরকম কেউ একটা বক্তব্য দিত বা এই সমাবেশ করতো অথবা এরকম বিক্ষোভ মিছিল প্রদর্শন করতো, তাহলে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটা যুদ্ধ আমরাই মনে লেগে যেতাম। যাই হোক, বাংলাদেশের উপর ভারত চোখ তুলে তাকাবে, চোখ খুলে তাকাবে, সেই চোখকে আমরা অপছন্দ করবো, এটাই স্বাভাবিক। তবে আমাদেরও আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা কারুর প্রেমী হয়ে গেলাম নাকি। এখন এই সরকার আসার পর ভারতের বক্তব্য এমনিতে এই সরকার পাকিস্তান প্রেমী, কিন্তু আমরা এটাকে কাউন্টার করেছি। ভাই আমার ব্যবসা বাণিজ্য দরকার লাগলে আমি পাকিস্তানের সাথে 100 বার করবো। আমার দেশ কার সাথে কি করবে না করবে এটা তুমি সিদ্ধান্ত দেওয়ার কেউ না। কিন্তু যখন তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমরা কোনো দেশের পক্ষে নিজেদের অবস্থান কিন্তু সুদৃঢ়ভাবে প্রকাশ করার সুযোগ নেই। এখন ভারতের এই শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, এই বক্তব্যের পাশাপাশি আরো বেশ কিছু ঘটনা গতকাল থেকে ঘটেছে। বাংলাদেশের মিডিয়াতে পাকিস্তানকে নিয়ে পাকিস্তানের পক্ষে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে, দাবি হচ্ছে ভারত সরকারের। অন্যান্য যেহেতু বাংলা ভাষাভাষী অনেক মানুষ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখে, সো এটা ভারতের জনগণকে প্রভাবিত করে, বিশেষ করে যারা পাকিস্তানপন্থী টেলিভিশন হিসাবেই ভারত মনে করছে। 4টা টেলিভিশনের ইউটিউব স্ট্রিমিং ভারতে বন্ধ হয়েছে, আরো বেশ কিছু লিস্টেড আছে। তো কোন 4টা? যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভি। ভারতের দাবি হচ্ছে যে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে এই 4টি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে। বিবিসি নিশ্চিত করেছে যে এই 4টি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না। বাংলাদেশি অন্য আরো বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই 4টি আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে মেসেজ আছে যে সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার কারণে এই কন্টেন্ট আপনার পাওয়া যাচ্ছে না। ডিসমিস ল্যাব ভিপিএন এর মাধ্যমে 38টি চ্যানেল আপনার চেক করে এই 4টি বন্ধ পাওয়া গেছে। এমনকি আমরা যতটুকু দেখছি, ভারত মনে করছে এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনার উস্কানি দেওয়া হচ্ছে অথবা ভারত সম্পর্কে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এবার আসুন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যের এগেনস্ট একজন বাংলাদেশী হিসাবে আমাদের জবাব কি? যে কথায় কথায় এই যে ড্রোন পাঠাই দেবো, ছুটিয়ে লাল করে দেবো আমরা, কিন্তু তোর মনে রাখতে হবে শুভেন্দু অধিকারী, এটা আগের যুগ নয়। তোরা পাকিস্তানের সাথে 400টা পাঠাচ্ছ, বাংলাদেশে 2টা ড্রোন পাঠালে চলবে। এই যে হুমকি, এই হুমকিগুলোর কারণে আজকে তোমাদেরকে সবাই মিলে চাইতে ধরে। কিছু কিছু কারণে তোমাদের এই সকল বক্তব্যে বাংলাদেশের জনগণের কাছে মনে হয় যেটা তোমরা দাদাগিরি দেখাইতে আসছো, গুন্ডামি দেখাইতে আসছো। সো আমাদের উচিত পান্ডামি দেখানো। তবে কোনো দেশের পক্ষের দালাল হয়ে তোমাদের সাথে আমরা এই গুন্ডামি পান্ডামি ইস্যুগুলোতে যাব না। আমাদের স্ট্রেট বক্তব্য, বাংলাদেশ স্বাধীন দেশ। এই দেশ সম্পর্কে যে কোনো সময় যে কোনো কথাবার্তা বলতে মাথায় রাখতে হবে যে এই দেশটা কারো অঙ্গরাজ্য না। তোমরা ওই ভাববা পাকিস্তানের, পাকিস্তান ভাববে ভারতের, অমুক ভাববে তমুকের, এই ধরনের লাইন গার্ড ভালোবাসা এখানে নাই। হ্যাঁ, আমার দেশে তোমার প্রেমীও অনেক আছে, পাকিস্তানের প্রেমীও আছে। এতদিন তোমার প্রেমের গান চলছে, এখন পাকিস্তান প্রেমের গান চলে। এবার আমরা কোনো গানই পছন্দ করি না। বাংলাদেশের যারা নিখাত জনগণ আছি, আমরা মনে করি বাংলাদেশ বাংলাদেশী। বাংলাদেশের কোনো শক্তি হিসেবে পাকিস্তান আমাদেরকে সাপোর্ট দিবে, বাংলাদেশের কোনো কিছু শক্তির দরকার হলে ভারত সাপোর্ট দিবে। এই মেন্টালিটি থেকে সরে আসা আমাদের সরকারগুলোকে বলবো, নিজের শক্তি নিজের কোমরে তৈরি করেন, সামরিক খাত ডেভেলপ করেন। আমাদের নিজস্ব যেই সকল জিনিসগুলোর জন্য এই রাষ্ট্রগুলোর উপর নির্ভরশীল থাকতে হচ্ছে, সেই জায়গাগুলো নিজেরা ডেভেলপ করেন, যেন আমরা কারুর পীড়িতি দেখাইতে না হয়। আমরা আমাদের জায়গা থেকে যেন নিজেদের কোমরটা সোজা করে দাঁড়াইতে পারি। বাংলাদেশে যে কোনো ধরনের হুমকি ধামকিমূলক কথাবার্তা ভারত সরকারের সকল মন্ত্রীদের বুঝাই দেওয়া উচিত, সরকারের পক্ষ থেকে যে এই ধরনের বক্তব্য তারা দিতে পারে কিনা। তবে আপনাদেরকে বলি, যারা মনে করেন যে পাকিস্তানের পক্ষে রাস্তা নামছেন, ভারতের পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন, ভাই এক কাজ করেন, আপনাদেরকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে একসাথে লাগাই দেই। ভারত প্রেমী পাকিস্তান প্রেমীরা আপনারা নিজেরা নিজেরা একটা যুদ্ধ করে ফেলেন মিনিমিনি, তবে বাংলাদেশকে কোনো ধরনের হুমকির মুখে ফেলবেন না। আজকে যদি বাংলাদেশের সাথে অন্য কোনো যুদ্ধের দেশের যুদ্ধ হয়, আর আপনি দেখেন আমার দেশ নিয়ে কোনো দেশের মধ্যে এরকম একটা বিক্ষোভ অথবা একটা পোস্টার ছাপানো হচ্ছে, একজন বাংলাদেশ হিসেবে আমার গায়ে লাগবে। নিশ্চয় ভারতের জনগণ এটা নেগেটিভই দেখছে। তো বাংলাদেশ উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলের উপদেষ্টা পদ নাও থাকতে পারে। আসিফ নজরুল নিজেই এখন সে আশঙ্কায় আছেন, তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন। এজন্য তিনি ভয়ের মধ্যে থেকে একটা বলতে যেয়ে আর একটা বলে ফেলেন, এবং এর মধ্য দিয়ে তার গোমর ফাঁস হয়ে যায়। তার যে সেলফ কন্ট্রাডিকশন, তার যে দ্বিমুখী আচরণের ফাঁস হয়ে যায়। এই কঠিন পরিস্থিতিতে দেশে যখন সরকারের বিরুদ্ধেই সরকারের নিয়োগকর্তারা আন্দোলন করছে, বিপ্লবীরা যখন মাঠে নেমেছে, শাহবাগ অবরোধ করেছে, এই সময়ে আসিফ নজরুল চরম বিব্রত বোধ করছেন এবং একটা কঠিন পরিস্থিতি আছেন। অ্যাট দি সেম টাইম এই ভরাটের মোমেন্টকে কাজে লাগিয়ে আসিফ নজরুলের যারা প্রচণ্ড বিরোধী, দেশপ্রেমের অংশ হিসেবে যারা বিরোধিতা করছেন, সাংবাদিক ইলিয়াস কিংবা অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট পিনাকি ভট্টাচার্য, তারাও আসিফ নজরুলের পদটা খেয়ে দেওয়ার জন্য, বিশেষ করে ইলিয়াস, উঠে করে লেগে আছে। এবং ছাত্র জনতার যে অবস্থান শাহবাগে, এর আগে যমুনার সামনে, সেখান থেকেও আসিফ নজরুলকেই দায়ী করা হয়েছে। আসিফ নজরুলের উপরেই আক্রমণ বা তিনি লক্ষ্যবস্তু। এই জায়গাটা বিবেচনা করলে আমার মোটামুটি স্পষ্ট যে আসিফ নজরুল তার পদ নিয়ে ঝুঁকিতে আছেন। যদি এটা না, আসিফ নজরুল যে নিয়োগ বাণিজ্য করেছেন, বিতর্কিত নিয়োগগুলো দিয়েছেন, তিনি এমন ভাব নেন যে ধোয়া তুলসী পাতা, অথচ বিভিন্ন জায়গায়
তিনি নিয়োগে হস্তক্ষেপ করেছেন, এটা অনেকটা স্বীকার করেছেন। যেমন শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দিয়েছিল কে? দ্যাট ওয়াজ ওপেন, যে আসিফ নজরুল, একজন মুজিববাদী, একজন শেখ মুজিব প্রেমী শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়েছিল বিকজ অফ আসিফ নজরুল। তো দর্শক, আমরা তো সহজে এটাই বুঝি জামাত ইসলামের নিবন্ধন মামলা এবং এটি মাজহারুল ইসলামের মুক্তি নিয়ে যে নাটক চলছে, এটা তো আর অন্য কোনো মন্ত্রণালয়ের অধীনে না, আইন মন্ত্রণালয়ের অধীনে। আসিফ নজরুল একটা ফেসবুক পোস্ট, এই পোস্ট থেকে বিশ্লেষণ করে আমি দেখাবো তিনি কতটা ভয়ে আছেন, কতটা চিন্তায় আছেন। আমার বিরুদ্ধে কিছু মানুষের জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, মানে এই যে আমার বিরুদ্ধে মিথ্যাচার আক্রমণাত্মক বক্তব্য প্রচার করছে, মানে এগুলো থেকে ভয় পেয়েছেন যে এগুলোই মনে হয় আমার চাকরি শেষ হয়ে যেতে পারে। নইলে একজন উপদেষ্টা মন্ত্রী তার বিরুদ্ধে কে কি বললো ওটা নিয়ে কখনো এভাবে ফেসবুকে তাকে লিখতে হয় না। কিন্তু এমন গোষ্ঠী বা এমন ব্যক্তি তার বিরুদ্ধে লিখছে যে যারা আসিফ নজরুলকে জয়বাংলা করে দিতে পারে। এই কারণে এখন তিনি স্পষ্ট বলছেন যে মানে কথা লেখার ধরন দেখলেই বোঝা যায় তিনি কতটা ভয় আছে, মানসিকভাবে অস্থিরতার মধ্যে আছেন। জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, খুনের মামলা আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যে কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়। আচ্ছা, আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের বাইরে তিনি মনে হয় কোনো কাজ করেন না, তাহলে শিল্পকলা একাডেমি নিয়োগ, বাসসের এমডি নিয়োগ, অমুক নিয়োগ, তমুক নিয়োগ, সব জায়গায় তিনি হস্তক্ষেপ করেন। আসিফ নজরুল নিজ মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেন, এটা আমরা জানি, ভিতর থেকে দায়িত্ব নিয়ে বলছি। তো এগুলো ধরা করছে, এগুলো ধরা করার কারণে আসিফ নজরুল স্টেটমেন্ট টিকবে না। এরপরে বাংলাদেশ একদম সিঙ্গাপুর আর নরওয়ে হয়ে গিয়েছে। বাংলাদেশ হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড, যে আইনের কোনো ব্যত্যয় হয় না, আমেরিকাও না, নরওয়ে, ফিনল্যান্ড নাকি আইসল্যান্ড, বাংলাদেশ, যে সব ঠিকঠাকভাবে চলে, যার ডিপার্টমেন্টের কাজ সে কাজ করে। আইন অনুযায়ী দায়িত্ব পুলিশ এবং এসবি বা এইসব গোয়েন্দা সংস্থাগুলোর, শুধু তারাই দায়ী, আর কেউ দায়ী না। এত সোজা বাংলাদেশ। বাংলাদেশ চলে এক দুই ব্যক্তি কোথায়, যেমন বিএনপি ক্ষমতায় থাকতে দেশ চালিয়েছে তারেক রহমান আর খালেদা জিয়া। তারেক রহমান কিছুই ছিলেন না, কিন্তু তার কথাই অলিন। তারেক রহমান কিছু বললে 2001 থেকে 2006 কোনো মন্ত্রীর কোনো কিছুর সাহস ছিল না। খালেদা জিয়া যেটা বলতেন ওটাই আইন, এটার উপর কিছু বলতে পারতেন, এবং এটা ফ্লোর ক্রসিং বা আর্টিকেল 70 মাধ্যমে এগুলো বাধ্য করছে। হাসিনার আমলে হাসিনাই তো বাংলাদেশ, তাই না? হাসিনার বাইরে কেউ কোনো কথা বলতে পারতো? এগুলো কিছু না যে কোন ডিপার্টমেন্টের দায়িত্ব কারা পালন করবে তা না, এগুলো সব ওই ক্ষমতা যারা আছে সেটা বলবে ওইটাই, কোন মন্ত্রণালয় কি এগুলো ধরছে। অতএব আসিফ নজরুল এমনভাবে কথা বলছেন যে বাংলাদেশ, ফিনল্যান্ড, নরওয়ে, পুলিশের কাজ পুলিশ করে, কুকুরের কাজ কুকুর করে, একজনটা আরেকজন জানে না। এই সব ব্যাখ্যা দিলে চলবে। আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা। আপনি নিশ্চয়ই জানেন আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেয়া না বা তার চলাচলে বাধা দেয়া না। দেখেন, বিমানবন্দর পাহারা দেয়া, চলাচলে বাধা দেয়া, মানে কতটা অস্থির হলে এটা আদালতের বিচারকদের কথা বলছে। মানে তার মন্ত্রণালয়ের বাইরে তিনি কিছু জানেন না দুনিয়ার, তো তাকে গালাগালি করে ওইটা কি তার মন্ত্রণালয়ে আছে নাকি, ওটা দেখেন কেন? মানে এগুলো ভয় বলছেন। মূল কথা হচ্ছে আসিফ নজরুল সব জায়গায় নাক গলান।